সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। গল্পবিন্যাস চ্যানেলের পক্ষ থেকে আজকের পরিবেশনা একটি ভৌতিক গল্প। মোহাম্মদ জাফর ইকবালের রচনায় ভৌতিক গল্পটির নাম রত্না। তাহলে বন্ধুরা শুনতে থাকুন আজকের ভৌতিক গল্প রত্না। অনেকক্ষণ থেকেই নাহারের টেলিফোনটা বাজছে, কিন্তু নাহার টেলিফোনটা না ধরে খুব মনোযোগ দিয়ে একটা কাগজ দেখতে লাগলো। সুমি একটা ছবি আঁকছিল। আঁকা থামিয়ে বলল, আম্মু প্লিজ তোমার টেলিফোনটা ধরবে? নাহার বলল, আমি অপরিচিত নাম্বার ধরি না। তাহলে সাইলেন্ট করে দাও, যদি দরকারি ফোন আসে তাহলে মিস করে যাব। তোর নানুর ফোন না ধরলে খুব রেগে যায়। তোমার রিংটোনটা অসহ্য আম্মু, তাহলে অন্তত তোমার রিংটোনটা বদলে দাও। এটা শুনলে আমার কেমন জানি টেনশন হয়। নাহার বলল, বাজে কথা বলবি না, টেলিফোনটা বেজে বেজে একসময় নিচ থেকে থেমে যাবে। তোর সমস্যাটা কি? সত্যি সত্যি টেলিফোনটা বেজে বেজে একসময় থেমে গেল। নাহার বলল, দেখলি? মনে হয় নাহারকে ব্যঙ্গ করার জন্যই সাথে সাথে আবার টেলিফোনটা বেজে উঠল। নাহার নম্বরটা দেখে বলল, এই মানুষটার সমস্যা কি? দেখছে আমি ফোন ধরছি না, তারপরেও ফোন করেই যাচ্ছে কেন? সুমি বলল, ফোনটা ধরে শুনে নাও কেন ফোন করে যাচ্ছে। নাহার বলল, নেভার। ফোনটা শেষ পর্যন্ত আবার থেমে গেল, কিন্তু একটু পরেই আবার বেজে উঠল। সুমি বলল, আম্মু ফোনটা ধরো, মনে হয় কোনো এমার্জেন্সি। নাহার তখন ভুরু কুঁচকে ফোনটা ধরল। গলার স্বরটা যতটুকু সম্ভব গম্ভীর করে বলল, হ্যালো। অন্য পাশ থেকে একজন মানুষ ইতস্তত করে বলল, ইয়ে মানে এটা কি মিসেস নাহারের নাম্বার? নাহার আরও গম্ভীর গলায় বলল, জি জি কথা বলছি। অন্য পাশের মানুষটা আমতামতা করে বলল, মানে হয়েছে কি, আমার নাম আমজাদ হোসেন, আমি একজন সাংবাদিক। নাহার বলল, ও আচ্ছা, অনেক কষ্ট করে আপনার নাম্বার জোগাড় করেছি। নাহার একটু অবাক হলো। সে এমন কোনো মানুষ নয় যে কষ্ট করে তার টেলিফোন নাম্বার জোগাড় করতে হবে। যারা তাকে চেনে তাদের কাছে তার টেলিফোন নাম্বারটা আছে, যারা তাকে চেনে না তাদের কাছে টেলিফোন নাম্বারটার কোনো দরকার নেই। নাহার বলল, কি জন্য আমাকে খোঁজ করছেন? উত্তর না দিয়ে মানুষটি বলল, আপনার 2 মিনিট সময় আছে? নাহার চোখের কোণা দিয়ে দেওয়াল ঘড়িটার দিকে তাকালো। সাধারণত যারা 2 মিনিট সময় চায় তারা টানা 20 মিনিট কথা বলে। এখন অবশ্যই কিছু করার নেই, সে অভদ্রতা করতে পারবে না। 2 মিনিটই হোক আর 20 মিনিটই হোক, তার কথা শুনতে হবে। নাহার বলল, জি সময় আছে। মানুষটা বলল, আমি মফস্বলের ছোট্ট একজন সাংবাদিক। আমি যেখানে থাকি চিনবেন না, লোকাল একটা পত্রিকার সাথে কাজ করি। এমনিতে ফ্রিল্যান্সিং করি, বড় পত্রিকায় নিউজ পাঠাই, ফিচার পাঠাই। ইচ্ছে হলে ছাপায়, ইচ্ছে না হলে ছাপায় না। কিছুদিন আগে আমাদের এলাকায় খুব বড় একটা ঘটনা ঘটল, আমার মনে হয় খুবই বড়। মানুষটা একটু থামল, তাই আলাপ চালিয়ে যাওয়ার জন্য নাহার জিজ্ঞাসা করল, কি বড় ঘটনা? 2 মাসের ভেতর এলাকার একটা গ্রামে 15টা মানুষ আত্মহত্যা করল। নাহার চমকে উঠল, বলল, কি বলছেন আপনি? জি। বিশ্বাস করেন, আমার লোকাল পত্রিকায় 7টার কথা ছাপা হয়েছে। ফ্যামিলি গোপন রেখেছে বলে বাকিগুলো জানাজানি হয় নাই। যাই হোক, আমি সব খবর নিয়ে বড় একটা ফিচার তৈরি করে বড় একটা পত্রিকায় পাঠালাম।
শিওর ছিলাম ছাপাবে, পত্রিকা ছাপায় নাই। যখন খোঁজ নিয়েছি তখন কি বলেছে জানেন? বলেছে নিষেধ আছে। জি, আত্মহত্যার খবর ছাপানো নিষেধ আছে। জাতিসংঘ থেকে নাকি সব পত্রিকায় চিঠি দিয়েছে, আত্মহত্যার খবর বড় করে হইচই করে ছাপানো যাবে না। একজনের আত্মহত্যার খবর পড়ে নাকি অন্যজন আত্মহত্যা করে। কি আজব! নাহার বলল, না না, মোটেও আজব না, এটা খুবই কমন। যাদের ভেতরে আত্মহত্যা করবার একটা ভাব আছে, তারা আরেকজনের আত্মহত্যার খবর পেলে উৎসাহ পায়। একটা জায়গায় কেউ আত্মহত্যা করলে সবসময় দেখা যায় আশেপাশের অন্যরাও সেই চেষ্টা করছে। সাংবাদিক মানুষটা বলল, আমি এটা জানতাম না। যাই হোক, আমি আপনাকে ফোন করেছি অন্য একটা কারণে। কি কারণ? আমাদের ছোট কমিউনিটির মাঝে 15 জন আত্মহত্যা করে ফেলেছে। বুঝতেই পারছেন, এটা নিয়ে খুবই টেনশন। কেউ মুখে কিছু বলছে না, কিন্তু ভেতরে ভেতরে খুবই চাপের মধ্যে আছে। হতেই পারে, খুবই স্বাভাবিক। আমি ভাবছিলাম এটা নিয়ে কি করা যায়। আপনি যদি... মানুষটি আবার থেমে গেল। তাই নাহার কথা চালিয়ে গেল, আমি যদি কি... আপনি যদি একটু আপনার টিম নিয়ে এখানে আসতেন, আমাদের লোকজনের সাথে একটু কথা বলতেন। নাহার একটু থতমত খেয়ে গেল, বলল, আমি... জি, সাংবাদিক মানুষটা বলল, বুঝতেই পারছেন, এর মাঝে 15টা সুইসাইড হয়েছে। এখানেই থেমে থাকবে কে বলেছে? আরও যদি হয়? নাহার জিজ্ঞাসা করল, যারা সুইসাইড করছে তারা কারা? সবাই টিনেজার, ছেলে মেয়ে 2 আছে, মেয়ের সংখ্যা বেশি। কিভাবে সুইসাইড করছে? গলায় দড়ি আছে, কীটনাশক আছে, গলায় দড়ি একটু বেশি। কেন সুইসাইড করছে জানেন? সেটাই হচ্ছে মুশকিল। কোনো কারণ নেই, হঠাৎ দেখা গেল 2-1 দিন চুপচাপ, তারপর গলায় দড়ি। সব কেস আমি জানি না, কেউ কিছু বলেও না, মুখে রীতিমতো তালা মারা। নাহার বলল, ভেরি স্ট্রেঞ্জ। মানুষটা বলল, জি, ভেরি স্ট্রেঞ্জ। আমি তাই ভাবছিলাম আপনি যদি একটু আসতেন, মানুষের সাথে যদি একটু কথা বলতেন, আমাদেরকে যদি একটু উপদেশ দিতেন। নাহার বলল, আমি তো খুবই একটা ছোট মানুষ, ছোট্ট একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর। বড় একজন সাইকোলজিস্ট যদি নিয়ে যেতেন তাহলে ভালো হতো। আমজাদ হোসেন নামের সাংবাদিক মানুষটা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আমি তাদের চেষ্টা করেছিলাম, কেউ রাজি হয় নাই। সবাই রোগী দেখেন, টাকা কামাই নিয়ে ব্যস্ত, আমাদের গ্রামে যাবার সময় নেই। নাহার একবার ভাবল যে বলবে সে প্রাইভেট প্র্যাকটিস করে না, তারপরেও তার সময় নেই। শেষ পর্যন্ত বলল না। আমজাদ হোসেন আবার বলল, আসবেন ম্যাডাম? নাহার ইতস্তত করে বলল, দেখি, আমাকে একটু সময় দিন। আমজাদ হোসেন বলল, ঠিক আছে ম্যাডাম, আপনি একটু ভাবেন, আমি আপনাকে আবার ফোন করব। নাম্বারটা যদি একটু সেভ করে রাখতেন। হ্যাঁ, রাখব। আরও বলে রাখি আপনাকে, আপনার থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না। আপনি একাই আসেন আর টিম নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। এনজিওগুলোর খুব ভালো গেস্ট হাউস আছে। ঠিক আছে। এলাকায় একটা মাছ আছে, নাম বৈরালি, খুবই সুস্বাদু। নাহার হেসে ফেলল, বলল, আমাকে খাওয়ানোর লোভ দেখিয়ে লাভ নেই, আমি খুব একটা খাওয়ানেওয়ালা মানুষ নই। তবু বলে রাখলাম, চাউলটা খুব ভালো, কালিজিরা চাউল, খুবই সুঘ্রাণ। ঠিক আছে, ঠিক আছে। আমজাদ হোসেন ফোনটা রেখে দিল। সুমিতার আম্মুর কাছে এগিয়ে এলো, বলল, কি বলছে আম্মু? কে সুইসাইড করেছে? নাহার মানুষটার টেলিফোন নাম্বারটা সেভ করতে করতে বলল, এই সাংবাদিকটার গ্রামে
15 জন টিনেজার 2 মাসে সুইসাইড করেছে। সুমি চোখ কপালে তুলে বলল, সত্যি? তাই তো বলল। কেন করেছে আম্মু? জানি না, টিনেজাররা অবশ্যই বেশি সুইসাইড করে, এই বয়সটা খুবই সেন্সিটিভ। তাই বলে 15 জন 2 মাসে? খুবই আশ্চর্য। তুমি যাবে আম্মু? জানি না, মনে হচ্ছে যাওয়া উচিত, কিন্তু কিন্তু কি? নাহার ভুরু কুঁচকে বলল, গেলে তো তোকে ফেলে রেখে যেতে পারবো না, তোকে নিয়ে যেতে হবে। যাব, সমস্যা কি? সব সময় তো যাই। কথাটি সত্যি। সুমির বয়স যখন 5 বছর, তখন সুমির বাবা রাশেদের সাথে নাহারের ডিভোর্স হয়ে যায়। সুমি ব্যাপারটি তখন ভালো করে বুঝতেই পারেনি। হঠাৎ আবিষ্কার করলো তার বাবা বাসায় আসে না। তারা সুন্দর একটা বড় বাসা থেকে ছোট্ট একটা বাসাতে উঠে গেল। নাহার তখন একা একা লেখাপড়া শেষ করেছে। সুমিকে কোথায় রেখে যাবে, তাই সব জায়গাতেই সাথে সাথে নিয়ে যেত। ছোট থাকতে সুমি বোঝেনি, এখন বুঝতে পারে যে নাহার তাকে নিয়ে অনেক কষ্ট করেছে। সুমির সাথে তার আব্বুর খুব একটা যোগাযোগ নেই। স্পেন না পর্তুগালে থাকে, আবার বিয়ে করেছে, সংসার করছে, মাঝে মাঝে একটা কার্ড পাঠায়। নাহার আর বিয়ে করেনি। সুমি বড় হওয়ার পর মাঝে মাঝে নাহারকে বলেছে বিয়ে করতে। নাহার ঠাট্টা করে সুমির কথা উড়িয়ে দেয়। যদিও মাঝে মাঝে মনে হয় কথা বলার জন্য সমবয়সী একজন মানুষ থাকলে মন্দ হতো না। মাঝে মাঝে নিজেকে খুব একা মনে হয়। 2 দিন পর নাহার সাংবাদিক আমজাদ হোসেনের কাছ থেকে একটা SMS পেল। খুবই সংক্ষিপ্ত SMS। সেখানে লেখা 16 নম্বর, মেয়ে, বয়স 17, কীটনাশক। নাহার তখন ঠিক করলো সুমিকে নিয়ে সে 2 দিনের জন্য এই এলাকা থেকে ঘুরে আসবে। সে তখন খুনাক্ষরও চিন্তা করেনি তারা কি অকল্পনীয় একটা বিপদের মুখোমুখি হতে যাচ্ছে। বাস থেকে নামার সময় নাহার একটু দুশ্চিন্তার মাঝে ছিল। অপরিচিত একজন মানুষের কথা শুনে অপরিচিত একটা জায়গায় চলে এসেছে। কাজটা ঠিক হলো কিনা বুঝতে পারছিল না। বাস থেকে নামার পর আমজাদ হোসেনকে দেখে তার দুশ্চিন্তা কেটে গেল। কোনো কোনো মানুষের নামের সঙ্গে চেহারার অসম্ভব মিল থাকে। আমজাদ হোসেন ঠিক সেই রকম একজন মানুষ। নাকের নিচে সরু গোঁফ, মাথার চুল পরিপাটি, গায়ে খদ্দরের পাঞ্জাবি, ঘাড়ে শান্তিনিকেতনের ঝোলা। বাস থেকে নামার সাথে সাথে আমজাদ হোসেন নাহারের দিকে এগিয়ে এসে বলল, আপনি নিশ্চয়ই নাহার ম্যাডাম? আমি আমজাদ হোসেন। নাহার মাথা নাড়ল, বলল, হ্যাঁ, আর এই হচ্ছে আমার মেয়ে সুমি। আমজাদ হোসেন ব্যাগ দুটো তুলে নেবার জন্য চেষ্টা করল। সুমি তখন রীতিমতো যুদ্ধ করে নিজের ব্যাগটা তুলে নিতে দিল না। বাস স্টপের কাছেই একটা স্কুটার অপেক্ষা করছিল। তারা 3 জন সেই স্কুটারে উঠে পড়ল। প্রায় আধ ঘন্টা গ্রামের রাস্তা দিয়ে গিয়ে স্কুটারটা একটা জায়গায় থেমে গেল। আমজাদ হোসেন স্কুটার থেকে নেমে বলল, নামেন ম্যাডাম, আমরা এসে গেছি। নাহার নামল, তার সাথে সুমিও নেমে গেল। রাস্তার পাশে দেওয়াল দিয়ে ঘেরা প্রায় ছবির মতো ছোট্ট একটা বিল্ডিং, চারপাশে বড় বড় সুপারি গাছ। ভেতরে বিল্ডিংয়ের সামনে একটা পুকুর। নাহার বলল, বাহ, কি সুন্দর। আমজাদ হোসেন বলল, জি ম্যাডাম, খুবই সুন্দর। নাহার আর সুমিকে নিয়ে আমজাদ হোসেন ভেতরে ঢুকল। একজন কেয়ারটেকার তাদের দুজনের ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে বিল্ডিংয়ের দোতলায় উঠে শেষ ঘরটির সামনে দাঁড়িয়ে যায়। তালা খুলে তাদের ভেতরে নিয়ে গেল। মাঝারি সাইজের একটি ঘর, মাঝখানে একটা সস্তা টেবিল, টেবিলের সামনে একটা চেয়ার। কেয়ারটেকার ব্যাগ দুটি টেবিলের উপর রেখে জানালা খুলে দিল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে সুমি আর নাহার দুজনেরই মনটা ভালো হয়ে গেল।
বহু দূর পর্যন্ত দেখা যায় সবুজ ধানক্ষেত, নীল আকাশ, আকাশে সাদা মেঘ। ধানক্ষেতের ভেতর দিয়ে লাফাতে লাফাতে নাচতে নাচতে অনেক বাচ্চা স্কুল থেকে বাসায় ফিরছে। আমজাদ হোসেন বলল, আপনারা একটু বিশ্রাম নিন, একটু চা নাস্তা দিতে বলছি। সন্ধ্যার পর আপনাকে কয়েকটা বাসায় নিয়ে যাব। নাহার বলল, বিশ্রাম খুব একটা নিতে হবে না, চা খেয়ে আমি আর সুমি আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখব। আপনাদের নিয়ে ঘোরার জন্য কাউকে পাঠাবো? আমার আবার একটা অ্যাসাইনমেন্ট পড়ে গেছে। নাহার বলল, না না, কাউকে পাঠাতে হবে না, নিজেরাই একটু হেঁটে বেড়াবো। নাহার আর সুমি হাত মুখ ধুয়ে পায়েসের মতো এক কাপ চা এবং হাতের মুঠির মতো বড় একটা সিঙ্গারা খেয়ে গ্রামটা দেখতে বের হলো। একটাই পাকা রাস্তা, সেখান থেকে চারিদিকে মাটির সড়ক চলে গেছে। তারা একটা সড়ক ধরে হাঁটছে, চারিদিকে বড় বড় ধানক্ষেত। যত দূর দেখা যায় একটা নরম সবুজ রং দেখতেই চোখ জুড়িয়ে যায়। সুমি বলল, আমার স্কেচ বইটা থাকলে এখানে বসে আমি একটা ছবি আঁকতে পারতাম। নিয়ে বের হলি না কেন? না, এখানে বসে বসে ছবি আঁকলে সাথে সাথে আমাকে ঘিরে কত মানুষের ভিড় হয়ে যেত। তা ঠিক। নাহার দেখল তাদের দুজনের পিছু পিছু কিছু বাচ্চা নিরাপদ দূরত্ব রেখে হাঁটছে। তারা দাঁড়ালেই বাচ্চাগুলো দাঁড়িয়ে যাচ্ছে, হাঁটা শুরু করলে আবার তারা হাঁটছে, কিন্তু ডাকলে কাছে আসছে না। সন্ধ্যাবেলা আমজাদ হোসেন একজন মাঝবয়সী মানুষকে নিয়ে হাজির হলো। মানুষটি নাহারকে বলল, আমি এখানকার থানার ওসি। আপনি এসেছেন শুনে দেখা করতে এসেছি। আপনাকে অনেক থ্যাঙ্কস, কষ্ট করে আপনি এই গ্রামে চলে এসেছেন। নাহার বলল, থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই, বিষয়টা এতই বিচিত্র যে আমার নিজেরই দেখার কৌতূহল হচ্ছে। আমি বইপত্রে এমন ঘটনা পড়েছি, নিজের চোখে কখনো দেখিনি। ওসি বলল, আমাদের কি করা উচিত যদি একটু বলে যান খুব ভালো হয়। কোনোভাবে থামানো যাচ্ছে না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে একের পর এক সুইসাইড করে যাচ্ছে, কি ভয়ঙ্কর। নাহার জিজ্ঞাসা করল, আপনাদের পুলিশ রিপোর্ট কি বলে? পুলিশ রিপোর্ট কিছুই বলে না, আমাদের না জানিয়ে কবর দিয়ে দেয়। যদিও বা খবর পাই, পোস্টমর্টেম পর্যন্ত করতে পারি না। ফ্যামিলি, গ্রামের মানুষ এমনভাবে কান্নাকাটি শুরু করে যে ছেড়ে দিতে হয়। আমরা বেশি হইচই পর্যন্ত করতে পারি না, তাহলে মোল্লারা জানাজা পড়তে দেবে না। এমনিতেই ফ্যামিলিগুলোর এমন অবস্থা, তার উপর যদি পুলিশের হয়রানি হয় তাহলে মানুষগুলো যাবে কোথায়? নাহার মাথা নাড়ল। ওসি আরও কিছুক্ষণ কথা বলে উঠে গেল। তখন আমজাদ হোসেন বলল, চলেন ম্যাডাম, আমরা এখন যাই। চলেন। প্রথমে কোথায় যাব? কাছাকাছি একটা বাসা আছে, ক্লাস 8-এ পড়া একটা মেয়ে সুইসাইড করেছে, তার বাসায়। বাসায় কে আছে? গ্রামের বাড়ি, বাপ চাচা সবাই থাকে। ঠিক আছে, চলেন। গ্রামের বাড়িতে বন্ধ দরজা থাকে না, কোথাও ধাক্কা দিতে হয় না। আমজাদ হোসেন সোজাসুজি উঠোনে ঢুকে গিয়ে বলল, বাড়িতে কে আছে? আশেপাশে বেশ কয়েকটা ঘর, প্রত্যেকটা ঘর থেকে একজন দুইজন করে মানুষ, মহিলা, বাচ্চা কাচ্চা বের হয়ে এলো। কেউ একজন বলল, ও আমজাদ ভাই, আসেন, ভেতরে আসেন। সাথে কে? মিসেস নাহার, ঢাকা থেকে আসছেন, ইউনিভার্সিটির প্রফেসর। নাহার ইউনিভার্সিটির প্রফেসর না, কাউন্সিলর। ইউনিভার্সিটির ছেলেমেয়েদের মানসিক সমস্যা হলে সাহায্য করে, কিন্তু এখন এটা খোলাসা করার সুযোগ নেই, তাই সে চুপ করে রইল। একজন মহিলা নিচু গলায় বলল, আসেন, ভেতরে আসেন। নাহার আর সুমি আমজাদ হোসেনের পিছু পিছু ভেতরে ঢুকল। ঘরে একটা বড় বিছানা, বিছানার একপাশে কয়েকটা চেয়ার। মহিলাটা একটা চেয়ার মুছে দিয়ে বলল,
বসেন। নাহার আর সুমি দুটি চেয়ারে বসল। আমজাদ হোসেন একটা বিছানায় বসে একটা বাচ্চাকে জিজ্ঞাসা করল, তোমার মা কই? মায়ের শরীর ভালো না, শুইয়া আছে। মারে বলো ঢাকা থেকে বড় ম্যাডাম আসছে, কথা বলতে চায়, যাও। নাহার একটু অস্বস্তি অনুভব করল। কথা বলার জন্য অসুস্থ একজন মানুষকে টানাটানি করাটা এক ধরনের নিষ্ঠুরতা, কিন্তু এখানে কোনো কিছুই তার নিয়ন্ত্রণে নেই। কিছুক্ষণ পর মাথায় কাপড় দেয়া একজন মধ্যবয়স্ক মহিলা ঘরে এসে ঢুকল। হাত তুলে দুর্বলভাবে সালাম দিল। তারপর বিছানার এক কোণে বসে মাথা নিচু করে তাকিয়ে রইল। আমজাদ হোসেন বলল, বুবু, এই ম্যাডাম ঢাকা থেকে আসছেন, আপনার সাথে একটু কথা বলতে চান। নাহার বলল, আপনার যদি কথা বলতে ইচ্ছা না করে আপনাকে বলতে হবে না, আপনি গিয়ে শুয়ে থাকুন। মহিলা কোনো কথা বলল না, আবার চলেও গেল না, চুপচাপ বসে রইল। নাহার ধরে নিল হয়তো প্রশ্নের উত্তর দেবে। জিজ্ঞাসা করল, যে মারা গিয়েছে সে আপনার মেয়ে? মহিলা মাথা নাড়ল। নাহার জিজ্ঞাসা করল, আপনার কয় ছেলে মেয়ে? এবারে শুধু মাথা নেড়ে উত্তর দেওয়া সম্ভব না, তাই মহিলা ফিসফিস করে বলল, 4 জন। এই মেয়ে কত নাম্বার? 2 নাম্বার। আপনি কি কখনো অনুমান করেছিলেন আপনার মেয়ে এইভাবে আত্মহত্যা করবে? না, শিউলি খুব হাসি খুশি মেয়ে ছিল। কথা বলতে বলতে মহিলার গলা কেঁপে উঠল। তাহলে কেমন করে হলো? সোমবার সন্ধ্যাবেলা ঘর থেকে বের হয়ে বাঁশঝাড়ের নিচে কাপড় তুলতে গেছে, তখন বাতাস লাগলো। সেই থেকে। নাহার অবাক হয়ে বলল, বাতাস লাগলো? কিসের বাতাস? মহিলা বলল, ওই তো তেনাদের বাতাস। নাহার একটু অবাক হয়ে আমজাদ হোসেনের দিকে তাকালে আমজাদ হোসেন একটু মাথা নাড়ল। তার অর্থ যা কিছু হতে পারে। মহিলা বলল, বাতাস লাগার পর আমার শিউলি অন্যরকম হইয়া গেল। কথা বলে না, হাসে না, খায় না, ঘুমায় না। মাঝরাত্রিতে উঠা বইসা থাকে, মাঝে মাঝে বিড়বিড় করে কথা বলে। কি বলে? কথা ভালো বোঝা যায় না, মনে হয় বলে সে তারে ডাকতাছে, তারে যেতে হবে। কোথায় যেতে হবে জানি না। কে ডাকে? এবারে মহিলাটা চুপ করে বসে থাকে, কথার উত্তর দেয় না। নাহার আবার জিজ্ঞাসা করল, কে ডাকে? তারে রত্নায় ডাকে। রত্নাটাকে? মহিলা উত্তর দেবার আগেই আমজাদ হোসেন বলল, এই এলাকায় আত্মহত্যা শুরু করেছে রত্নাকে দিয়ে। রত্না প্রথম গলায় দড়ি দিয়েছিল। নাহার আবার মহিলার দিকে তাকিয়ে বলল, আপনার মেয়ের সাথে রত্নার বন্ধুত্ব ছিল? মহিলা মাথা নাড়ল, বলল, না। আপনার মেয়ের স্কুলে পড়তো? না, রত্না মুসিপাড়ার মেয়ে, লেখাপড়া করে নাই। তাহলে? নাহার একটু বিভ্রান্ত হয়ে পড়ে। আমজাদ হোসেন বুঝিয়ে দিল, রত্না আত্মহত্যা করার পর সবাই সেটা নিয়ে আলোচনা করেছে, তাই রত্নার নামটা সবাই শুনেছে, জেনে গেছে। নাহার এবারও ভালো বুঝল না, তারপরেও মাথা নাড়ল। মহিলাটি হঠাৎ চোখে আঁচল দিয়ে কাঁদতে শুরু করল। নাহার নরম গলায় বলল, আপা, আমি জানি আমি এসে আপনাকে নতুন করে কষ্ট দিচ্ছি। আমার খুব খারাপ লাগছে। আমি এটা করছি ব্যাপারটা বোঝার জন্য। যদি আমরা এটা বুঝতে পারি তাহলে হয়তো এটা থামাতে পারবো, সেই জন্য। মহিলাটি নাহারের কথা বুঝতে পারল কিনা বোঝা গেল না, কাঁদতেই থাকল।
ঘর থেকে বের হয়ে আমজাদ হোসেন নাহার আর সুমিকে নিয়ে হেঁটে যেতে থাকে। অন্ধকার রাস্তা। আমজাদ হোসেনের হাতে একটা বড় টর্চ লাইট। মাঝে মাঝে সেটা জ্বালিয়ে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। সুমি বলল, আমজাদ চাচা, বাতাস লাগার মানে কি? আমজাদ হোসেন বলল, গ্রাম দেশের মানুষ মনে করে কেউ মরে গেলে অনেক সময় ভূত হয়ে যায়। সেই ভূত এসে আরেকজনের উপর আসর করে, সেটাকেই বলে বাতাস লাগা। ভূত তো আর দেখা যায় না, বাতাসের মতো, সেই জন্য বলে বাতাস লাগা। সুমি মাথা নাড়ল, বলল, বুঝেছি। নাহার বলল, তাহলে গ্রামের মানুষের ধারণা যারা মারা গেছে তাদের আত্মা এসে অন্যদের আত্মহত্যা করাচ্ছে। আমজাদ হোসেন বলল, আমি কিছুই বলছি না ম্যাডাম, আপনি নিজে কথা বলেন, বলে দেখেন আপনার কি মনে হয়। যদি গ্রামের মানুষের ধারণা সত্যি হয় তাহলে তো এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। যত সময় যাচ্ছে বিপদ আরও বাড়ছে। আগে শুধু রত্না ডেকেছে, এখন অনেকে ডাকবে। সুমি বলল, কি ভয়ঙ্কর। পরের বাড়ির যে মেয়েটি আত্মহত্যা করেছে তার মা ভালো করে কথাই বলতে পারল না। হাউমাউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ওই ডাইনি আমার মেয়েটারে মাইরা ফেলছে, আমার মেয়েটারে মাইরা ফেলছে। ডাইনিটাকে নাহার প্রথমে বুঝতে পারেনি, একটু পরে বুঝতে পারল রত্না নামের মেয়েটি ডাইনি। মেয়েটা নিজে আত্মহত্যা করে মারা গেছে, তা না হলে কি হতো। বেশ কিছুক্ষণ সান্ত্বনা দেওয়ার পর মা একটু শান্ত হলো। চোখ মুছতে মুছতে পুরো ঘটনার যে বর্ণনা দিল সেটা প্রথম ঘটনা থেকে খুব আলাদা নয়। মেয়েটা একদিন স্কুল থেকে বাসায় আসার পর একেবারে চুপ হয়ে গেল, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। কেউ কিছু জিজ্ঞাসা করলে বলে, কাজটা ঠিক হয়নি, একেবারেই ঠিক হয়নি। কাজটা কি জিজ্ঞাসা করলে পরিষ্কার করে কিছু বলে না, শুধু মাথা নাড়ে। মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে একটা তাবিজ এনে গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছিল, লাভ হয়নি। একদিন ভোরবেলা দেখা গেল ওড়না পেঁচিয়ে গলায় দড়ি দিয়েছে। এই বাসা থেকে বের হয়ে আমজাদ হোসেন আরেকজনের বাড়িতে নিয়ে গেল। এই বাড়িতে একটা ছেলে আত্মহত্যা করেছে। ছেলেটার মা নেই। বাবা খুব বেশি একটা কথা বলে না, বিড়বিড় করে বলল, মা মরা ছেলেটা জন্ম থেকেই চুপচাপ, তাই আলাদাভাবে সে চুপচাপ হয়ে গিয়েছিল কিনা বুঝতে পারিনি। মারা যাওয়ার আগে একটা কাগজে লিখে গিয়েছিল, আমি দুঃখিত, খুবই দুঃখিত। কেন দুঃখিত সেটা কেউ জানে না। কোনো রকম অন্যায় বা ভুল করেছে কিনা নাহার জানতে চাইল। ছেলেটার বাবা বলল, তার ছেলে খুবই নিরীহ, শান্তশিষ্ট, চুপচাপ ছেলে। সে কোনো ধরনের অন্যায় করেছে বলে মনে হয় না। মনে হয় নিজের ভুলের জন্য দুঃখিত নয়, অন্য কারো ভুলের জন্য দুঃখিত। কিন্তু সেই অন্য কেউটা কে, তার ভুলটাই বা কি, কেউ বলতে পারে না। ছেলেটার বাবার কাছ থেকে বিদায় নিয়ে তারা যখন তিনজন রাস্তায় নেমেছে তখন আকাশে একটা বড় চাঁদ উঠেছে। গ্রামের সড়কের দুপাশে বড় বড় গাছ। জোছানার আলোতে সেই গাছের ছায়া পড়েছে সড়কে। বাতাসে গাছের পাতা নড়ছে, ছায়া নড়ছে, সব মিলিয়ে কেমন যেন একটা থমথমে পরিবেশ। আমজাদ হোসেন বলল, আজকের মতো থাক, অনেক রাত হয়েছে। নাহার ঘড়ি দেখল, খুব বেশি রাত হয়নি, কিন্তু গ্রামে হয়তো এটাই অনেক রাত। সে বলল, হ্যাঁ চলেন, ফিরে যাই। এক রাতে এতজন এরকম পরিবারের সাথে কথা বলা খুব কষ্ট, আর পারছি না। গেস্ট হাউসে ফিরে হাত মুখ ধুয়ে নাহার আর সুমি খেয়ে নিল। তারপর নিজেদের ঘরে ফিরে এলো। সুমি জিজ্ঞাসা করল, আম্মু, তোমার কি মনে হচ্ছে? যা ভেবেছিলাম মোটেও সেরকম না। সবাই ঘুরে ফিরে রত্না নামের মেয়েটিকেই দোষ দিচ্ছে। সেটা খুবই অবাক ব্যাপার।
সুমি বলল, হ্যাঁ, বেচারি মেয়েটা নিজেই আত্মহত্যা করেছে, তাকে যেন সবাই মিলে দোষ দিচ্ছে। এটা কীরকম ব্যাপার? নাহার বলল, আমরা অবশ্যই মাত্র 3টা ফ্যামিলির সাথে কথা বলেছি, অন্যেরা হয়তো অন্যরকম হবে। সুমি বলল, জানি না আম্মু, মনে হয় না। সুমি ব্যাগ থেকে তার স্কেচ বুকটা বের করে একটা পেন্সিল দিয়ে সেখানে অন্যমনস্কভাবে দাগ দিতে দিতে বলল, কালকে আমাদের কি প্রোগ্রাম? আমজাদ হোসেন সকালবেলা সবাইকে ডেকেছেন, তাদের সাথে কথা বলতে হবে। কাদেরকে ডেকেছেন? এই গ্রামের মাতবর, স্কুলের মাস্টার, অন্য যাদের ছেলে মেয়ে সুইসাইড করেছে তাদের আত্মীয় স্বজন। কোথায় ডেকেছেন? গ্রামের একটা লাইব্রেরি আছে, সেইখানে। তোমাকে কি করতে হবে? এই তো একটু কথা বলা, কাউন্সিলিং করা, সাহস দেওয়া, আমি যেগুলি করি। সুমি মাথা নেড়ে তার স্কেচবুকে ইতস্তত দাগ দিতে থাকে। ভোরবেলা নাহার ঘুম থেকে উঠে দেখে সুমি এর মাঝে উঠে গেছে। নাহার বলল, এত সকালে উঠে গেছিস? সুমি বলল, নতুন জায়গায় ঘুমাতে পারি না, সকাল সকাল ঘুম ভেঙে গেছে, উঠে বসে আছি। যা, হাত মুখ ধুয়ে আয়, নিচে গিয়ে নাস্তা করি। সুমি উঠে বাথরুমে গেল। অনেক শব্দ করে দাঁত ব্রাশ করতে শুরু করলো। নাহার বিছানা থেকে উঠে বসে। তারও রাতে ভালো ঘুম হয়নি। ছাড়া ছাড়া ভাবে নানা রকম অর্থহীন স্বপ্ন দেখেছে। বিছনা থেকে নামার সময় তার সুমির স্কেচবুকটা চোখে পড়ল। মেয়েটি খুব সুন্দর ছবি আঁকে। মানুষের প্রতিকৃতি আঁকায় তার একটা আলাদা ক্ষমতা আছে। স্কেচবুকে একটা মেয়ের ছবি, মেয়েটির মুখে যন্ত্রণার ছাপ, মনে হয় আতঙ্কে চিৎকার করছে। পাশের পৃষ্ঠাতেও সেই একই মেয়ের ছবি। এই ছবিতে সে একই মেয়ে যন্ত্রণায় চিৎকার করছে। আশেপাশে ছোট বড় আরও কয়েকটা স্কেচ, সবটাতে একই ব্যাপার। নাহার গলা উঁচিয়ে বলল, সুমি, ওগুলি কি এঁকেছিস? কি ভয়ঙ্কর! সুমি টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়ে এলো। এসে বলল, জানি না কেন এঁকেছি, মাথার মাঝে ঘুরঘুর করছিল। এরকম আর আঁকবি না, দেখেই কেমন জানি লাগে। ঠিক আছে আম্মু, আঁকবো না। সুমি তার স্কেচবুকটা বন্ধ করে ফেলল। লাইব্রেরিতে গাদাগাদি করে অনেক মানুষ, বেশিরভাগই পুরুষ, অল্প কয়েকজন বয়স্ক মহিলাও আছে। নাহারকে সামনে একটা চেয়ারে বসতে দেওয়া হলো। এক পাশে আমজাদ সাহেব, অন্য পাশে পুলিশের ওসি। সুমির জন্য তাদের পাশে একটা চেয়ার রাখা হয়েছিল। সুমি বসতে রাজি হয়নি। সে সবার পেছনে গিয়ে একটা কোনায় বসেছে। প্রথমে আমজাদ হোসেন একটা ভূমিকা দিল। তারপর নাহার আত্মহত্যা নিয়ে কিছু কথা বলে আলোচনাটা দর্শকের মাঝে ছেড়ে দিল। প্রথমে দর্শকদের কেউই মুখ খুলতে চায় না। অনেক পীড়াপিড়ি করার পর স্কুলের একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদের সমস্যা নিয়ে একটু কথা বলল। তখন আরেকজন একটু কথা বলল। তারপর হঠাৎ সবাই কথা বলতে শুরু করে। সত্যি কথা বলতে কি, একজন দাঁড়িয়ে এত লম্বা একটা বক্তৃতা দিতে শুরু করলো যে তাকে শেষ পর্যন্ত রীতিমতো টেনে বসাতে হলো। কোনো একজন এর মাঝে ধর্ম নিয়ে এলো। আত্মহত্যা করলে পরকালে কি শাস্তি হবে, তার জানাজা দেওয়া যাবে কিনা। তখন হঠাৎ করে এরকম আলোচনা শুরু হয়ে যায়। নাহার অনেক কষ্ট করে শেষ পর্যন্ত আলোচনাটাকে আবার আত্মহত্যার মাঝে ফিরিয়ে আনলো। সুমি পেছনে বসে মানুষগুলোকে দেখতে থাকে। একজন মানুষ যখন উত্তেজিত হয়ে কথা বলতে থাকে তখন তাকে দেখে খুব মজা লাগে। যেভাবে চোখ কুঁচকে যায়, নাক ফুলে যায়, মুখ নাড়াতে থাকে, সেটা খুবই বিচিত্র একটা দৃশ্য। সুমি তার স্কেচবুকে মানুষগুলোকে আঁকতে চেষ্টা করে। পেছনে বসে না থেকে সামনে বসে দেখলে আরও মজা হতো, কিন্তু পেছনেও কম মজা নয়। ছবি আঁকতে আঁকতে সে মানুষজনের কথা শোনে। একঘেয়ে কথা শুনতে শুনতে একসময় সে অন্যমনস্ক হয়ে পড়ে। সে ছবি আঁকা বন্ধ করে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে।
জানালায় বাইরে তাকিয়ে থেকে সে ইতস্ততভাবে স্কেচবুকে পেন্সিল দিয়ে আঁকাআঁকি করতে থাকে। একটু পরে সুমি নিজেই স্কেচবুকের দিকে তাকিয়ে একটু অবাক হয়ে লক্ষ্য করল সে নিজের অজান্তেই আবারও সেই ভয়ঙ্কর ছবিটা আঁকছে। অচিন্তনীয় আতঙ্কে একটি মেয়ে চিৎকার করছে। মেয়েটির চোখে শুধু আতঙ্ক নয়, সেখানে ভয়াবহ যন্ত্রণা, অবিশ্বাস্য এক ধরনের হতাশা আর শূন্যতা। দেখে বুকের ভেতর কেমন যেন ধক করে ওঠে। সুমি অবাক হয়ে নিজের আঁকা স্কেচটির দিকে তাকিয়ে রইল। সবার কথা শোনার পর নাহার একটি ছোট্ট বক্তৃতা দিল। তারপর পুলিশের ওসি কিছুক্ষণ কথা বলল। সবার শেষে আমজাদ হোসেন নাহারকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানটি শেষ করে দিল। যখন তারা তাদের গেস্ট হাউসে ফিরে এসেছে তখন নাহার আমজাদ হোসেনকে বলল, আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন? কোন জিনিস? এখানেও কয়েকজন আবার রত্নার কথা বলছে, তাকে দোষ দিচ্ছে। আমজাদ হোসেন কথা না বলে মাথা নেড়ে দীর্ঘ নিঃশ্বাসের মতো একটা শব্দ করল। নাহার বলল, মেয়েটা মরে গিয়েও শান্তি পেল না। আমজাদ হোসেন এবারও কোনো কথা বলল না। নাহার বলল, রত্না নামের মেয়েটির বাড়ি কোথায়? তার বাড়িতে কে আছে? মুচিপাড়ায়। বাড়িতে মা আছে, ছোট ভাই বোন আছে। বাবা? না, বাবা নেই। ফ্যামিলিতে উপার্জনের মানুষ নেই। রত্না মানুষের বাড়িতে কাজ করত। তারপর? আমজাদ হোসেন কথা শেষ না করেই থেমে যায়। তারপর? সেই বাড়ি থেকে নাকি রত্না একটা সোনার আংটি চুরি করেছিল, সেই জন্য সেই বাড়ির লোকজন তাকে মারধর করেছিল। রত্না তখন বাড়ি এসে আত্মহত্যা করেছে। নাহার আমজাদ হোসেনের মুখের দিকে তাকিয়ে বলল, আমি কি মেয়েটার ফ্যামিলির সাথে একটু কথা বলতে পারি? আমজাদ হোসেন একটু অবাক হয়ে বলল, রত্নার ফ্যামিলি? হ্যাঁ। ওদের বাড়ি অনেক দূর, রিক্সা টেম্পো যায় না, পথ ভালো না, হেঁটে যেতে হয়। নাহার বলল, সমস্যা নেই। মুচিপাড়াতে থাকে, বুঝতেই পারছেন, পরিবেশ খুব ভালো না। তাতেও সমস্যা নেই। শুনেছি মাটার মাথা খারাপের মতো অবস্থা হয়েছে, আবোল তাবোল কথা বলে। নাহার বলল, তাহলে তো আরো বেশি করে যাওয়া দরকার। আমজাদ হোসেনের মুখ দেখে বোঝা যাচ্ছিল তার খুব আগ্রহ নেই, কিন্তু নাহার জোর করে বলল বলে শেষ পর্যন্ত রাজি হলো। বলল, দুপুরে খাওয়ার পর রোদটা একটু কমে এলে তারপর রওনা দেব। মুচিপাড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে নাহার সুমিকে জিজ্ঞাসা করল, তুই কি যাবি? সুমি মাথা নাড়ল, বলল, যাব। অনেকটা পথ, রোদ ভেঙে যেতে পারবি? তুমি পারলে আমিও পারবো আম্মু। নাহার একটা নিঃশ্বাস নিয়ে বলল, আসলে যাবার কষ্টটা বড় না, ওখানে গিয়ে দেখবি সবকিছু এত মন খারাপ, তাই বলছিলাম। সুমি আবার বলল, তুমি যদি পারো আমিও পারবো। আমার তো এটাই কাজ, তোর তো আর এটা কাজ না। ঠিক আছে, যেতে চাইলে চল। আমজাদ হোসেন নাহার আর সুমিকে নিয়ে বের হলো। একটা রিকশায় করে বেশ খানিকটা দূরে গিয়ে তারা রিকশাটি ছেড়ে দেয়। তারপর মাঠের ভেতর দিয়ে ক্ষেতের আলের উপর দিয়ে হাঁটতে থাকে। জায়গাটা সুন্দর, হাঁটতে তাদের খারাপ লাগছে না। তারা যখন মুচিপট্টিতে পৌঁছালো তখন বিকেল হয়ে গেছে। তাদের আসতে দেখে অনেক ছেলে মেয়ে তাদের ঘিরে দাঁড়িয়েছে। বাচ্চাগুলো হতদরিদ্র, যারা ছোট তাদের গায়ে কোনো কাপড় নেই, কোমরে একটা কালো সুতোয় বাঁধা তাবিজ, সেটাই একমাত্র পোশাক। যারা একটু বড় তারা ঢলঢলে প্যান্ট পরে আছে। আমজাদ হোসেন, নাহার আর সুমি কার কাছে এসেছে, কেন এসেছে ছেলেমেয়েদের বুঝতে একটুও দেরি হলো না। ঠিক কী কারণে জানা নেই, তারা এক ধরনের সন্দেহের দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে। আমজাদ হোসেন বাচ্চাদের জিজ্ঞাসা করল, রত্নাদের বাড়ি কোনটা? ছেলে মেয়ে কথার কোনো উত্তর না দিয়ে শীতল চোখে তাদের দিকে তাকিয়ে থাকে। আমজাদ হোসেন আবার জিজ্ঞাসা করল, কোনটা? একজন অনিশ্চিতের মতো একদিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল,
ওই দিকে, আমাদেরকে নিয়ে যাও। ছেলেটা খুব অনিচ্ছার সাথে তাদেরকে রত্নার বাড়ির দিকে নিয়ে যেতে থাকে। ছোট ছোট মাটির ঘর, দেখে বোঝা যায় সবাই খুবই দরিদ্র, কিন্তু ঘরবাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দাওয়ায় বসে থাকা আধো বড় মানুষ, উঠোনে দাঁড়িয়ে থাকা মধ্যবয়সী মহিলা, আর ঘরের ভেতর থেকে কম বয়সী বৌঝি উকি মেরে তাদের দিকে তাকিয়ে দেখে। যে ছেলেটি তাদেরকে নিয়ে এসেছিল সে একটা বাড়ির সামনে দাঁড়িয়ে বলল, ওই যে, এই বাড়ি। আমজাদ হোসেন জিজ্ঞাসা করল, বাড়িতে কে আছে? ছেলেটার উত্তর দেওয়ার আগ্রহ আছে বলে মনে হলো না। ঠোঁট উল্টে বলল, আছে। ডাকো দেখি। ছেলেটা যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে ডাকল, মাসি, তোমারে ডাকে। কথাটি কেউ শুনল বলে মনে হলো না। কেউ কথার উত্তর দিল না। সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল। তখন বাড়ির পেছন দিক থেকে একটু ধীরে ধীরে একজন মহিলার মাথা উকি দেয়। মাথায় জটা ধরা এলোমেলো চুল, কোটরে ঢুকে থাকা তীক্ষ্ণ হিংস্র চোখ। মহিলাটি কোনো কথা না বলে হেঁটে হেঁটে তাদের সামনে এসে দাঁড়ায়। আমজাদ হোসেন নাহারকে দেখিয়ে বলে, এই যে, ইনি ঢাকা থেকে এসেছেন, তোমার সাথে একটু কথা বলবেন। মহিলাটি এবারে নাহারের দিকে তাকালো। নাহারের মনে হলো চোখের দৃষ্টিটা বুঝি তার শরীর কেটে একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। নাহার ইতস্তত করে বলল, আমার খুব খারাপ লাগছে এইভাবে আপনার কাছে চলে আসার জন্য। আমি আসলে আপনার মেয়ের সম্পর্কে একটু জানতে এসেছিলাম। মহিলাটি কোনো কথা না বলে হিংস্র চোখে নাহারের দিকে তাকিয়ে রইল। নাহার বলল, মানে আমি জানতে চাচ্ছিলাম আত্মহত্যা করার আগে আপনার মেয়ের মাঝে আপনি কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন কিনা। মানে? মহিলাটি হিসিস করে বলল, আমার মেয়ে আত্মহত্যা করে নাই। নাহার চমকে উঠল, আত্মহত্যা করে নাই? মহিলাটি মাথা নাড়ল। আমার মেয়ে গলায় দড়ি দেয় নাই। আমার মেয়েরে তোমাদের মতো বাবু সাহেবরা মেয়েরে গলায় দড়ি দিয়ে ঝুলায় রাখছে। নাহার অবাক হয়ে বলল, কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। আমার মেয়ে রত্না গলায় দড়ি দেওয়ার মতো মেয়ে না। আমারে পুলিশের কাছে যাবার দিল না, বলল আমার মাথা খারাপ। নাহার আমজাদ হোসেনের দিকে তাকালো, বলল, ইনি কি বলছেন? আমজাদ হোসেন নিচু গলায় বলল, আমিও শুনেছি। তাহলে? আমজাদ হোসেন ফিসফিস করে বলল, সবাই বলে শোকে মাথা খারাপের মতো অবস্থা হয়ে গেছে। আমজাদ হোসেনের কথা শুনতে না পেলেও সে কি বলছে রত্নার মা সেটা অনুমান করে শব্দ করে হেসে উঠল। সেই হাসির শব্দ শুনে সুমি চমকে উঠল। আনন্দহীন এরকম নির্মম হাসি খুব বেশি শোনা যায় না। যেভাবে হঠাৎ হাসতে শুরু করেছিল ঠিক সেভাবে হঠাৎ হাসি থামিয়ে বলল, এখন? নাহার জিজ্ঞাসা করল, এখন কি? এখন আমার রত্নারে থামাও বাবু সাহেবরা। নাহার অবাক হয়ে বলল, আপনার রত্না? হ্যাঁ, আমার রত্নারে তোমরা চিনো না, সে কাউরে ছাড়ব না। আপনি বলতে চাচ্ছেন? মহিলাটি একটি লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আমি প্রত্যেক রাত্রে বলি, রত্না তুই এখন থাম, অনেক হইছে, আমার মেয়ের রাগ কমে না। নাহার হতবাক হয়ে বলল, আপনি রত্নার সাথে কথা বলেন? হ্যাঁ বলি। কেমন করে কথা বলেন? মহিলা আঙ্গুল দিয়ে বাড়ির ভেতরে দেখালো। ওই ঘরে রত্না থাকে, প্রতি রাত্রে কান্দে, চিৎকার করে। আমি ঘুমাতে পারি না, ঘরের ভিতরে ঢুকতে পারি না। আমজাদ সাহেব হঠাৎ বলল, ম্যাডাম চলেন, আমরা এখন যাই। অনেকটা পথ, যেতে যেতে অন্ধকার হয়ে যাবে। এই মহিলা কি বলে না বলে। রত্নার মা মাথা ঘুরিয়ে আমজাদ সাহেবের দিকে তাকিয়ে বলল, বাবু সাহেব।
তুমি আমার কথা বিশ্বাস করলা না? আমজাদ সাহেব কোনো কথা বলল না। রত্নার মায়ের মুখে বিচিত্র এক ধরনের হাসি ফুটে উঠল। বলল, তোমার যদি সাহস থাকে রত্নার ঘরে একবার ঢুকো, ঢুকে দেখে আসো, যাও, আমার রত্নারে দেখে যাও, যাও। রত্নার মা মাথা ঝাঁকিয়ে চিৎকার করতে থাকে। আমজাদ সাহেব রত্নার মায়ের কথা শুনতে পায়নি এরকম ভাব করে নাহারকে বলল, চলেন আমরা যাই, এই মহিলার সাথে কথা বলার কিছু নাই। নাহার কিছুক্ষণ রত্নার মায়ের দিকে তাকিয়ে রইল। তারপর আমজাদ সাহেবের দিকে তাকিয়ে বলল, চলেন। সুমি এতক্ষণ নিঃশব্দে দাঁড়িয়েছিল। এই প্রথম সে কথা বলল। রত্নার মায়ের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আপনার কাছে কি রত্নার ছবি আছে? ফটো? হ্যাঁ, ফটো। নাই, আমরা গরিব মানুষ, আমরা ফটো দিয়া কি করব? তুমি ফটো দিয়া কি করবা? সুমি বলল, কিছু না, একটু দেখতাম। রত্নার মা বলল, নাই, কোনো ফটো নাই, থানাওয়ালারা লাশের ফটো তুলছিল, সেই ফটো দেখবার মতো ফটো না। সুমি কিছু না বলে একটা নিঃশ্বাস ফেলল। তারপর আমজাদ সাহেব আর তার মায়ের সাথে হাঁটতে শুরু করল। মুচিপাড়ার হত দরিদ্র ন্যাংটা ও আধা ন্যাংটা শিশুগুলো নিঃশব্দে তাদের পিছু পিছু হাঁটতে থাকে। গ্রামের শেষ মাথায় পৌঁছার পর হঠাৎ সুমি কেমন জানি ছটফট করে উঠে নাহারকে বলল, আম্মু, তোমরা এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। নাহার অবাক হয়ে বলল, কোথা থেকে আসছিস? রত্নার মায়ের কাছ থেকে। নাহার আরও অবাক হয়ে বলল, রত্নার মায়ের কাছ থেকে? হ্যাঁ বলে নাহারকে কোনো কথা না বলার সুযোগ দিয়ে সুমি পেছনের দিকে ছুটতে থাকে। নাহার চিৎকার করে বলল, দাঁড়া, আমরাও আসি। সুমি ঘুরে কঠোর গলায় বলল, না, তোমরা আসবে না, প্লিজ। নাহার বিস্ফোরিত চোখে মেয়ের দিকে তাকিয়ে রইল। তাকে সে কখনো এরকম গলায় কথা বলতে শোনেনি। তার হঠাৎ মনে হলো সুমি বুঝি তার পরিচিত মেয়ে নয়, অন্য কেউ। মুচিপাড়ার ন্যাংটা ও আধা ন্যাংটা যে শিশুগুলো তাদের সাথে সাথে আসছিল, তাদের সবাই এবার সুমির পিছু পিছু ছুটতে থাকে। সুমি রত্নাদের বাড়ির সামনে গিয়ে থমকে দাঁড়ালো। রত্নার মা দাওয়ায় পা ছড়িয়ে বসে শাড়ির আঁচলে মুখ ঢেকে হাউমাউ করে কাঁদছে। সুমি নিঃশব্দে মহিলার কাছে দাঁড়ালো। মহিলা কাঁদতে কাঁদতে হঠাৎ মুখ তুলে সুমিকে দেখতে পেয়ে কান্না থামিয়ে তার দিকে তাকালো। সুমি ইতস্তত করে বলল, আমি আপনাকে একটা জিনিস দেখাতে এসেছিলাম। তুমি আমারে কি দেখাইবা মা? সুমি ব্যাগে হাত ঢুকিয়ে তার স্কেচবুকটা বের করে। গতকাল আঁকা যন্ত্রণাকাতর আতঙ্কিত একটা মেয়ের ছবিগুলো বের করে। রত্নার মাকে দেখিয়ে বলল, এই ছবিগুলো কার জানেন? রত্নার মা চিৎকার করে ওঠে। স্কেচবুকটা সুমির হাত থেকে ছিনিয়ে নিয়ে বুকের মাঝে চেপে ধরে বলল, রত্না, এই তো আমার রত্না। সুমি একটা নিঃশ্বাস ফেলে রত্নার মায়ের দিকে তাকিয়ে রইল। রত্নার মা হঠাৎ সুমির দিকে তাকিয়ে বলল, এই ছবিগুলা তুমি কই পাইছো? আমি এঁকেছি। রত্নার মা ভয়ানক চমকে উঠল। তারপর কেমন যেন ছটফট করে সুমির দিকে তাকিয়ে খপ করে তার হাতটা ধরে বলল, সর্বনাশ! কি সর্বনাশ? রত্না তোমারে ধরছে। মা, তুমি সাবধানে থাকো। থাকবো। রত্না যারা ধরে ছাড়ে না। আমার মেয়ে খুব খারাপ। সুমি কোনো কথা বলল না। রত্নার মা সুমির হাত ধরে রেখে বলল, সাবধান মা, খুব সাবধান। সুমি রত্নার মায়ের হাত থেকে স্কেচবুকটা নিয়ে বলল, আমি এখন যাই। যাও। সুমি যখন নাহার আর আমজাদ সাহেবের কাছে ফিরে এলো তখন খুব বেশি সময় পার হয়নি, কিন্তু এর মাঝে দুজনেই একটু অধৈর্য হয়ে উঠেছিল। সুমিকে ফিরে আসতে দেখে নাহার স্বস্তি নিঃশ্বাস ফেলে বলল, কি কথা বললি রত্নার মায়ের সাথে?
সুমি মুখ শক্ত করে বলল, কিছু না। নাহার একটু রেগে গিয়ে বলল, কিছু না মানে? ছুটে গেলি কথা বলার জন্য, এখন বলছিস কিছু না। সুমি পাথরের মতো মুখ করে তার মায়ের মুখের দিকে তাকিয়েছিল। তখন তার পিছু পিছু ফিরে আসা শিশুদের ভেতর থেকে কেউ একজন বলল, মা শিরে রত্নার ছবি দেখাইছে। নাহার চমকে উঠে বলল, কে ছবি দেখিয়েছে? শিশুটি আঙ্গুল দিয়ে সুমিকে দেখিয়ে বলল, হ্যাঁ, খাতার মাঝে রত্নার ছবি আঁকছে, হেইডা দেখাইছে। নাহার অবিশ্বাসের দৃষ্টিতে সুমির দিকে তাকিয়ে রইল। শিশুটি বলল, রত্না এখন হ্যারে মাইরা ফেলাইব। হঠাৎ নাহারের মনে হলো তার পায়ে বুঝি দাঁড়াবার শক্তি নেই। পুরো পথ তিনজন নিঃশব্দে ফিরে এলো। যাওয়ার সময় পথটা অনেক বেশি লম্বা মনে হয়েছিল, ফিরে আসার সময় এতটা লম্বা মনে হলো না। মাঠ পার হয়ে রাস্তায় উঠে যখন নাহার সুমিকে নিয়ে একটা রিকশায় উঠল, তখন নাহার প্রথম কথা বলল, সুমির হাত ধরে জিজ্ঞাসা করল, তুই আমাকে বলবি কি হচ্ছে? সুমি শীতল গলায় বলল, কিছু হচ্ছে না। হচ্ছে। তুই কোনোদিন রত্না মেয়েটিকে দেখিসনি, তার ছবি কেমন করে আঁকলি তুই? আমি জানি না, এঁকেছি, মিলে গেছে। নাহার ধমক দিয়ে বলল, বাজে কথা বলবি না, আঁকলেই কারোর চেহারা মিলে যায় না। সুমি কঠিন গলায় বলল, তুমি আমার ওপর রাগ করছো কেন? আমার কি দোষ? রত্নার মা তোকে কি বলেছে? সুমি কোনো উত্তর দিল না। নাহার আবার জিজ্ঞাসা করল, কি বলেছে? সুমি নিচু গলায় বলল, বলেছে আমি যেন সাবধানে থাকি, রত্না এখন আমাকে মেরে ফেলবে। নাহার কেমন যেন শিউরে উঠল। কথাটা শুনে তার হেসে উড়িয়ে দেওয়ার কথা ছিল। মৃত একজন মানুষ কাউকে মেরে ফেলতে পারে না। কিন্তু নাহার হেসে উড়িয়ে দিতে পারল না। সত্যি হোক মিথ্যা হোক, এই এলাকার মানুষ বিশ্বাস করে রত্না এখন পর্যন্ত 16 জন ছেলে মেয়েকে মেরে ফেলেছে। তার সুমি 17 নম্বর হবে। গেস্ট হাউসের সামনে রিকশা থেকে নেমে নাহার আমজাদ সাহেবকে বলল, আমজাদ সাহেব, আমি আজ রাতেই এখান থেকে চলে যেতে চাই। আমজাদ সাহেব নাহারের কথা শুনে একটু অবাক হলো, কিন্তু সেটা প্রকাশ করল না। বলল, আপনাদের জন্য কালকে সকালের বাসের টিকিট কেনা আছে। থাকুক, আপনি প্লিজ আজ রাতের জন্য 2টা টিকিট ম্যানেজ করে দেন। আমজাদ সাহেব মাথা চুলকালো, বলল, রাতের বাস মনে হয় ধরতে পারবেন না, তাছাড়া নাইট কোচগুলো একেবারে ভালো না। ভালো না হোক, যেরকমই হোক। আমজাদ সাহেব ইতস্তত করে বললেন, আমি দেখি কি করা যায়। সুমি বলল, আম্মু, তুমি আজ রাতেই যাওয়ার জন্য এত ব্যস্ত হয়েছ কেন? তোমার কি ধারণা আমি আজকে রাতেই সুইসাইড করব? নাহার কোনো কথা বলল না। সুমির দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। সুমি বলল, তোমার ভয় পাবার কিছু নেই, আমি সুইসাইড করব না। কথা শেষ করে সুমি হেঁটে হেঁটে গেস্ট হাউসের ভেতরে ঢুকে গেল। নাহার একটা নিঃশ্বাস ফেলে আমজাদ সাহেবকে বলল, ঠিক আছে, তাহলে আমরা কাল সকালেই যাব। বাস কয়টার সময়? 9টার সময়। আমি 8টার দিকে এসে আপনাদের নিয়ে যাব। নাহার মাথা নেড়ে বলল, ঠিক আছে। রাতে সুমি বেশি কথা বলল না। নাহার সহজভাবে বেশ কয়েকবার কথা বলা শুরু করার চেষ্টা করলেও খুব একটা লাভ হলো না। সুমি হ্যাঁ হ্যাঁ করে উত্তর দিয়ে চুপ করে যেতে লাগলো। দুজনে তাড়াতাড়ি খেয়ে কিছুক্ষণ হলঘরে টেলিভিশনে খবর শোনার চেষ্টা করলো। খবরের পর একটা উত্তেজিত টক শো শুরু হতে যেতেই সুমি হাই তুলে বলল, ঘুম পাচ্ছে আম্মু, শুয়ে পড়ি। নাহার বলল, হ্যাঁ শুয়ে পড়, কাল অনেক ভোরে উঠতে হবে। সুমির পিছু পিছু নাহারও ঘরে চলে আসে। আজ রাতটা সে সুমিকে চোখে চোখে রাখতে চায়। সুমি বাথরুমে গিয়ে দাঁত ব্রাশ করে বিছানায় শুয়ে পড়ল। নাহার বলল, কি হলো, কাপড় বদলাবি না? সুমি বলল,
ইচ্ছে করছে না আম্মু। নাহার আর জোর করল না। তার মেয়েটা ঘুম কাতুরে, মাঝে মাঝেই যেটা পড়ে থাকে সেটা পরেই ঘুমিয়ে যায়। সুমি দেয়ালের দিকে মুখ করে গুটি সুটি মেরে শুয়ে আছে। নাহার জিজ্ঞাসা করল, লাইট নিভিয়ে দেব? আমি বই পড়লে তোর অসুবিধা হবে? সুমি স্পষ্ট গলায় বলল, না, অসুবিধা হবে না। নাহার ব্যাগ থেকে সাইকোলজির মোটা একটা বই বের করে পড়ার চেষ্টা করতে থাকে। আজ রাতে সে ঘুমাবে না, মেয়েটাকে চোখে চোখে রাখবে। বই পড়তে পড়তে নাহার আবিষ্কার করল ঘরের ভেতরটা আশ্চর্য রকম ঠান্ডা। সে উঠে সুমির গায়ের উপর একটা কম্বল দিয়ে দেয়। মেয়েটা ঘুমের ভেতর নাড়াচাড়া করে, কিন্তু আজকে একটুও নড়ছে না। নাহার কিছুক্ষণ সুমির মুখের দিকে তাকিয়ে তারপর কপালে একটা চুমু দিয়ে মশারিটা গুজে আবার নিজের বিছানায় উঠে বসল। কম্বল মুড়ি দিয়ে সে আবার তার বইটা নিয়ে বসে, কিন্তু বইয়ে মন দিতে পারে না। এরকম জ্ঞানের বই না এনে তার একটা হালকা রোমান্টিক উপন্যাস আনা উচিত ছিল, তাহলে সময় কেটে যেত। একটু পরপর ঘুমে নাহারের চোখ বন্ধ হয়ে আসতে চায়। সে শুয়ে পড়ল না, জোর করে জেগে থাকার চেষ্টা করল। হঠাৎ নাহার ধর্মর করে জেগে ওঠে। কখন সে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। ঘরটা অন্ধকার। সে আলো জ্বালিয়ে বই পড়ছিল, এখন আলো নেভানো। নাহার বিছানা থেকে নেমে হাতড়ে হাতড়ে সুইচটা বের করে আলো জ্বালালো। তীব্র কর্কশ আলোতে ঘরটা আলোকিত হয়ে যায়। সুমির বিছানা খালি, সেখানে কেউ নেই। নাহারের বুকটা কেমন জানি ধক করে ওঠে। আতঙ্কিত গলায় ডাকল, সুমি। কেউ কথার উত্তর দিল না। নাহার প্রায় ছুটে গিয়ে বাথরুমের দরজা ধাক্কা দেয়। দরজা খোলা, ভেতরে কেউ নেই। নাহার বের হয়ে ঘরের দরজা স্পর্শ করতেই দরজা খুলে গেল। দরজাটা খোলা, সিটকিনি খোলা। সুমি দরজা খুলে বের হয়ে গেছে। নাহার ডানে বামে তাকালো। আবছা অন্ধকারে যতদূর দেখা যায় একটা ফাঁকা করিডোর, কেউ কোথাও নেই। নাহার প্রথমে চাপা গলায়, তারপর চিৎকার করে ডাকল, সুমি। কেউ তার কথার উত্তর দিল না। হঠাৎ নাহারের মনে হয় সে বুঝি আর নিজের পায়ের উপর দাঁড়িয়ে থাকতে পারবে না। সে অপ্রকৃতস্থর মতো চিৎকার করতে করতে করিডোর ধরে ছুটতে থাকে। ঠিক সেই মুহূর্তে চাঁদের নরম আলোতে একটা খোলা মাঠের ভেতর দিয়ে সুমিও ছুটে যাচ্ছিল। তার মাথার ভেতরে কে যেন ক্রমাগত কথা বলে যাচ্ছে, থাম, তুই থাম, ওড়নাটা গলায় পেঁচিয়ে গাছে ঝুলে পড়, ঝুলে পড়। সুমি বিড়বিড় করে বলে, না না না, আমি ঝুলব না, আমি তোমার সাথে কথা বলবো, কথা বলবো। সুমির মাথার ভেতর কেমন যেন সবকিছু এলোমেলো হয়ে যেতে থাকে। চারপাশে সবকিছু কেমন যেন অস্পষ্ট হয়ে যায়। মনে হয় বহু দূর থেকে কেউ তার সাথে কথা বলছে। তোকে মরতে হবে, তোকে এখনই মরতে হবে, ওই গাছটা থেকে ঝুলে পড়, ঝুলে পড়। আজকে বিকেলেই সুমি এই পথ দিয়ে মুচিপাড়া গেছে। অন্ধকারে সবকিছু অন্যরকম দেখায়, কিন্তু সুমি পথ হারায় না। তাকে আবার মুচিপাড়ায় যেতে হবে। রত্নার মাকে খুঁজে বের করতে হবে, তার সাথে কথা বলতে হবে। কেন বলতে হবে সে কিছুই জানে না, কিন্তু বলতেই হবে। নিশতি রাতে সুমি ছুটতে থাকে। সে দরদর করে ঘামছে, মুখ হা করে বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে। ক্লান্তিতে শরীর ভেঙে পড়ছে, কিন্তু সে থামছে না। সামনে জমাট বাঁধা অন্ধকারটাই হচ্ছে মুচিপাড়া। আর একটু ছুটে গেলেই সে পৌঁছে যাবে। জোছনার আলোতে রত্নাদের বাড়িটা খুঁজে বের করতে খুব সমস্যা হলো না। দিনের বেলা দেখেছিল কিছু কুকুর ঘুরঘুর করছে। সুমি ভেবেছিল কুকুরগুলি বুঝি তাকে দেখে ঘেউ ঘেউ করে চিৎকার শুরু করে দেবে, কিন্তু সেরকম কিছু হলো না। বরং কুকুরগুলো সুমিকে দেখে কেমন যেন ভয় পেয়ে দুই পায়ের মধ্যে লেজ ঢুকিয়ে মাথা নিচু করে ভয়ের শব্দ করতে লাগলো। সুমি রত্নাদের বাড়ির সামনে দাঁড়িয়ে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। তার মাথার ভেতরে চিৎকার হঠাৎ করে থেমে এসেছে। সুমির মনে হয়
তার নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। চারিদিকে এক ধরনের শুনশান নীরবতা। সুমি ঘরের দাওয়ায় উঠে দরজায় শব্দ করল। সাথে সাথে ভেতর থেকে রত্নার মায়ের গলার শব্দ শুনতে পায়। কে? সুমি বলল, আমি। ধরেই নিল এখন জিজ্ঞাসা করবে আমি কে। তখন তার নিজের পরিচয় দেবার চেষ্টা করতে হবে, কিন্তু রত্নার মা কিছুই জিজ্ঞাসা করল না। খুট করে দরজা খুলে বের হয়ে এলো। আবছা আলোতে তাকে কেমন যেন অশরীরীর মতো দেখাচ্ছে। রত্নার মা চাপা গলায় জিজ্ঞাসা করল, এত রাত্রিরে তুমি আসছো? তোমার সাথে কে আছে? আমার সাথে কেউ নেই, আমি একা। রত্নার মা কথাটা শুনে অবাক হলো কিনা বোঝা গেল না। জিজ্ঞাসা করল, কেন আসছো? সুমি বলল, আমি রত্নার সাথে কথা বলতে চাই। সুমি ভেবেছিল তার এই কথা শুনে রত্নার মা শব্দ করে হেসে উঠবে, কিন্তু সে হাসল না, বরং বলল, কি কথা? সুমি কোনো কথা না বলে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। রত্নার মা বলল, তুমি আমারে বলবার চাও না? সুমি নিচু গলায় বলল, আমি রত্নাকে বলতে চাই। রত্নার মা কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে থেকে বলল, তুমি ভয় পাবা না? সুমি বলল, পাবো, তবু আমি চেষ্টা করব। রত্নার মা বলল, আসো, ভেতরে আসো। সুমি ভেতরে ঢুকল। রত্নার মা তখন হাতড়ে হাতড়ে একটা কুপিপাতি বের করে জ্বালালো। সাথে সাথে সুমি পাশের ঘরে হঠাৎ এক ধরনের হিংস্র শব্দ শুনতে পায়। রত্নার মা বলল, রত্না বাতি সহ্য করতে পারে না। সুমি কেমন জানি শিউরে ওঠে। সে এক ধরনের আতঙ্ক অনুভব করে। রত্নার মা তার গলা থেকে একটা মাদুলি খুলে সুমিকে বলল, তোমার হাত দাও। সুমি তার ডান হাতটা বাড়িয়ে দিল। রত্নার মা কোণের উপরে মাদুলিটা বেঁধে দিতে দিতে বলল, এই মাদুলি তুমি হাত থেকে খুলবা না। সুমি মাথা নাড়ল, বলল, খুলব না। রত্না মাদুলি ছিঁড়ে নিতে চেষ্টা করবে, তুমি নিতে দিবা না। সুমি বলল, দিব না। রত্নার মা কোথা থেকে একটা গামছা এনে মাদুলিটার উপরে পেঁচিয়ে বেঁধে দিতে দিতে বলল, তুমি হাত দিয়ে ধইরা রাখবা। রাখব। তারপর হাতে কুপিপাতিটা দিয়ে বলল, যাও, ভেতরে যাও। সুমি কুপিপাতিটা হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। এক ধরনের আতঙ্কে হঠাৎ তার শরীর কুলকুল করে ঘামতে থাকে। আতঙ্কটা দূরে সরিয়ে দিয়ে সে দরজাটা ঠেলে খুলতেই সেটা আবার দরাম করে বন্ধ হয়ে গেল। মনে হলো ঘরের ভেতর থেকে কেউ যেন ধাক্কা দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। সুমি আবার দরজাটা ধাক্কা দিয়ে খুলতেই মনে হলো ভেতর থেকে এক ধরনের হিমশীতল বাতাস বের হয়ে এলো। হাতের কুপিপাতির আগুনের শিখাটা কয়েকবার দপদপ করে উঠল। মনে হলো নিভে যাবে, কিন্তু নিভল না। সুমি ঘরের ভেতরে ঢুকল। কুপিপাতির আলোতে ঘরটা কেমন যেন অবাস্তব দেখায়। ঘরের একপাশে ছোট্ট একটা জানালা। হঠাৎ জানালাটা শব্দ করে বন্ধ হয়ে গেল। সুমি একটু চমকে উঠে জানালাটার দিকে তাকালো। জানালাটা তখন আবার খুলে গেল। সুমি কুপিবাতিটা হাতে নিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। ঠিক তখন ঘরের এক কোণায় ঝোলানো একটা কাপড় উড়ে অন্য মাথায় চলে গিয়ে আবার মাঝখানে এসে জীবন্ত প্রাণীর মতো পাক খেতে থাকে। সুমির মনে হলো তার কানের কাছে কেউ যেন ফিসফিস করে কথা বলছে। একটা গরম বাতাসের হলকা তার চোখে মুখের উপর দিয়ে বয়ে যেতে থাকে। ঘরের ভিতর হঠাৎ করে কে যেন রক্ত শীতল করা শব্দে খিলখিল করে হেসে ওঠে। মনে হয় ঘরের কোণায় কেউ ঘাপটি মেরে বসে আছে, হঠাৎ তার উপর ঝাঁপিয়ে পড়বে। সুমি চাপা গলায় বলল, রত্না, আমি তোমার সাথে কথা বলতে এসেছি। হাসির শব্দটা হঠাৎ থেমে গিয়ে তার বদলে হিংস্র একটা জন্তুর শব্দ শোনা যায়। মনে হয় একটা বাঘিনী
চাপা গলায় ডাকছে। সুমির হঠাৎ মনে হলো ঘরের এক কোণ থেকে একটা অশরীরী প্রাণী ছুটে এসে তার উপর ঝাঁপিয়ে পড়েছে। ধাক্কা খেয়ে সুমি নিচে পড়ে যায়। তার হাত থেকে কুপিবাতিটাও পড়ে যায়। আগুনের শিখাটা কয়েকবার দপদপ করে নিভে গেল। সাথে সাথে পুরো ঘরটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। সুমির মনে হলো কেউ যেন তার বুকের উপর চেপে ধরে তার গলা টিপে ধরেছে। একটা ভেজা শীতল হাত তার মুখ চেপে ধরেছে। সুমি প্রাণপণে নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করতে থাকল। অদৃশ্য সে প্রাণীটির হাত থেকে নিজেকে কিছুতেই মুক্ত করতে পারছে না। হঠাৎ তার মাদুরিটার কথা মনে পড়ল। সে হাত দিয়ে মাদুরিটাকে চেপে ধরতেই বুকের উপর থেকে অদৃশ্য প্রাণীটা সরে গেল। সুমি আবার ফিসফিস করে বলল, রত্না, প্লিজ আমার কথা শোনো, প্লিজ, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। ঘুটঘুটে অন্ধকারে আস্তে আস্তে চোখটা সয়ে আসছে। সুমির মনে হলো ঘরের কোণায় কেউ একজন বসে আছে। বাতাসে তার চুল উঠছে। অন্ধকারে চোখ ধকধক করে জ্বলছে। সুমি আবার বলল, রত্না, প্লিজ আমার কথা শোনো। সুমি অস্পষ্ট একটা প্রায় জান্তব শব্দ শুনতে পেল। কি কথা? আমি জানি তুমি আত্মহত্যা করো নাই, তোমাকে মেরে ফেলেছে। আমি জানি তোমার উপর অনেক বড় অবিচার করা হয়েছে। আমি জানি তোমার ভেতর অনেক রাগ। আমি সব জানি। ঘরের কোণা থেকে হাহাকারের মতো একটা দীর্ঘ নিঃশ্বাসের শব্দ শোনা গেল। সুমি বলল, আমি তোমাকে কথা দিচ্ছি, যারা তোমাকে মেরে ফেলেছে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। আমার আম্মু সেটা পারবে, তুমি বিশ্বাস করো। অস্পষ্ট গোঙানোর মতো শব্দ করে কেউ একজন বলল, বিশ্বাস করি না। বিশ্বাস করো, আমাদেরকে একটা সুযোগ দাও, একবার আমি চেষ্টা করে দেখি। আমি তোমাকে শান্তি দিতে চাই রত্না, আমি তোমার বন্ধু হতে চাই। প্লিজ রত্না, আমার কথা বিশ্বাস করো, প্লিজ। ঘরের কোণায় এবার কেউ একজন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। সেই কান্নার শব্দে সুমির বুকটা ভেঙে যেতে চায়। সুমি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি আমাকে বলো, কে তোমাকে মেরেছে? তাদের নাম বলো, কিভাবে মেরেছে বলো, আমাকে সব কিছু খুলে বলো। আমি তোমাকে কথা দিচ্ছি রত্না, তোমাকে যারা মেরেছে তাদের জন্য বিচার হয়, আমি সেটা দেখব। আমার আম্মু সেটা পারবে। তুমি বলো, আমাকে বলো। ঘরের কোণায় একটা অশরীরী প্রাণী আকুল হয়ে কাঁদতে থাকে। সুমিতার হাত দুটো সামনে এগিয়ে দিয়ে বলে, রত্না, তুমি এসো, আমার কাছে এসো, আমি তোমাকে ধরে রাখতে চাই। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে ছায়ামূর্তিটি বলল, না, আমি আসতে পারি না, তোমার হাতে মাদুলি। সুমি তখন হাতে বেঁধে রাখা গামছাটা খুলে মাদুলিটা হ্যাঁচকা টানে খুলে একপাশে ছুঁড়ে ফেলে বলল, আসো, এখন আসো। ভালোবাসার কাঙ্গাল একটা অশরীরী প্রাণী তখন ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে। নাহার টেলিফোনটা রেখে সুমির দিকে তাকিয়ে বলল, আমজাদ সাহেব বলেছে সবাই অ্যারেস্ট হয়েছে। সুমি বড় একটা কাগজে রং দিয়ে ছবি আঁকতে আঁকতে নাহারের দিকে তাকিয়ে বলল, সত্যি? হ্যাঁ, রত্নার ডেড বডি তুলে পোস্টমর্টম করেছে। যাদের অ্যারেস্ট করেছে তারা ৫৬ ধারায় জবানবন্দি দিয়েছে। তার মানে কি? তার মানে সবাই নিজের দোষ স্বীকার করেছে। সুমি মাথা নাড়ল, বলল, গুড। নাহার উঠে সুমির পাশে এসে দাঁড়িয়ে বলল, কি আঁকছিস? রত্নার মায়ের জন্য ছবি আঁকছি। এটা হচ্ছে রত্না। বেচারির কাছে মেয়ের একটা ফটো পর্যন্ত নেই। এটা পেলে খুশি হবে। নাহার কোনো কথা না বলে ছবিটার দিকে তাকালো। ছবিতে রত্না মুখ টিপে হাসছে। তার মুখে যন্ত্রণার কোনো চিহ্ন নেই। গল্প শেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।
গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি গল্পটি ভালো লেগে যায় তাহলে গল্পটিতে একটি লাইক দিয়ে গল্পটি শেয়ার করে দিতে পারেন অন্যান্য সকলের জন্য। প্রিয় শ্রোতা, গল্পবিনাশ চ্যানেল আপনাদের চ্যানেল, তাই আপনাদের জন্য এই চ্যানেলে আপলোড দেওয়া রয়েছে প্রায় 100টির মতো জনপ্রিয় সব বিখ্যাত এবং বাছাই করা গল্প। ইচ্ছে করলে শুনে আসতে পারেন। সাথে সাথে বলবো, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে ভুলবেন না। তাহলেই আমার কষ্ট সার্থক হবে। তাহলে বন্ধুরা, আর কথা নয়, কথা হবে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের মানুষকে ভালো রাখুন। এই কামনায় আল্লাহ হাফেজ।